আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সরকার ২০১৩ সালে ২৬,০০০ বেসরকারি প্রাথমিক স্কুলকে অধিগ্রহণ করে। তখন সরকার একটি আইনও প্রণয়ন করে। সে অনুযায়ী অধিগ্রহণকৃত স্কুলের সবাই প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবে। ওই আইনের মধ্যে একটা বিধানে বলা হয়, যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হবে তাদের সিরিয়ালটা হবে ওপরে। সেই বিধান চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট সে আইন বাতিল করে দেন। এর বিরুদ্ধে সরকার আপিল করে। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেছে। এর ফলে প্রায় ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল। এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন, অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল ব্রিজের ডায়ালেক্টের নিচে চলমান ডেমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ডায়ালেক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। বলেন, পদ্মা রেল সেতুর ডায়ালেক্টের নিচে মাটি অপসারণের ফলে রেল লাইন বা কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না, বরং প্রকল্পের নিরাপত্তা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এ কাজ করা হচ্ছে। যে মাটি এমন ভাবে কাটা হচ্ছে অপরিকল্পিতভাবে, স্বেচ্ছাসম্মত লোকজনের সাথে জড়িত 16.76 কিলোমিটারের মতো অপসারণ করতে হবে। তারপর হচ্ছে স্বাভাবিক স্তরে যাবে। আগে যে স্তর ছিল সেই স্বাভাবিক স্তরের চেয়ে 8 ফিট নিচে আছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল, 8 ফিট। অর্থাৎ এই স্ট্রাকচার, এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে। তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিরোধ বিভেদের অপচেষ্টা চালালেও মিলেমিশে থাকাই দেশের মানুষের আবহকালের মূল্যবোধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে ৬৪ জেলায় এবং ৭৪টি উপজেলায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয় তা নিশ্চিত করার নির্দেশনা দেন। জাতীয় কবি নজরুল ইসলাম অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা বলে জানান তারেক রহমান। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক ও নেতিবাচক প্রবাহ নতুন প্রজন্মের সামনে জ্ঞানের দ্বার উন্মোচনের পাশাপাশি মূল্যবোধ হারিয়ে বিপথগামীর পথও উন্মোচন করেছে বলে জানান সরকার প্রধান। সাহিত্য সম্মেলন, নাট্য উৎসব সহ কবি কাজী নজরুল ইসলামের কর্ম সবার সামনে তুলে ধরার সুযোগ কাজে লাগানোর নির্দেশও দেন তিনি। নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। আজ থেকে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ১২,৭০,৫
83 শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 10,69,714 জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 2,869 জন। বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারা দেশে 2,997টি কেন্দ্রে পরীক্ষা শুরু হলো। এর মধ্যে 145টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দর্শক, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, পরীক্ষা তো দুপুর 1টায় শেষ হবে, অভিভাবকরা কি বলছেন এবং সেই সাথে এই যে অভিন্ন প্রশ্নপত্রে এবার যে পরীক্ষা হচ্ছে এ বিষয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত কেমন দেখছেন? শোভন, আপনাকে বলি যে এবারে কিন্তু প্রথম অভিন্ন প্রশ্নপত্রে 9টি শিক্ষা বোর্ডে একযোগে ওই যে এইচএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে সেই বিষয়ে একটু বলতে চাই যে পরীক্ষা শুরুর সময় কিন্তু অভিভাবকরা যে বিষয়টি বলেছেন যে অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষা সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। এটি যেমন একদিক, এবং অন্যদিকে আরেকটি বিষয় বলেছেন যে বিজ্ঞানভিত্তিক যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিতে একদিনের বেশি অর্থাৎ গ্যাপ রাখা হয়নি। সে বিষয়টি তারা বলছেন যে এটি শিক্ষার্থীর ক্ষেত্রে প্রিপারেশন বা প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত করতে পারে। এছাড়া সরকারের নেওয়া যে পদক্ষেপ একযোগে অভিন্ন পদ্ধতিতে যে সব শিক্ষা বোর্ডে যে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং মেধার সঠিক মূল্যায়ন হবে বলে অভিভাবকরা জানিয়েছেন। এবং একই সাথে যেটি বলছেন যে এখন যেহেতু অনেকটাই সৃজনশীল পদ্ধতির কারণে নকল প্রথা বা নকল সিস্টেম একদমই নেই বলেই চলে, তবে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার যে বিভিন্ন কর্মসূচি অর্থাৎ সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে যে বডি অন ক্যামেরা দিয়েছেন এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্র মূল্যায়ন করার জন্য, প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করার জন্য যে সিসিটিভি স্থাপন করা হচ্ছে, সরকার চাইলে ঢাকায় বসে, ঢাকা শিক্ষা বোর্ডে বসে বা ঢাকাতে বসে প্রান্তিক পর্যায়ের প্রতিটি কেন্দ্র মনিটরিং করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তটিকে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। এ ছিল আমার কাছ থেকে এসএসসি পরীক্ষার সবশেষ খবর। দর্শক, আমরা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জানছিলাম এইচএসসি পরীক্ষার খবরাখবর। গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশে আরেকটি বিপ্লব ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সকালে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে যান বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ। সেখানে জুলাই শহীদদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় নেতারা বলেন, শহীদদের মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তারা বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে তা আজ সবাই ভুলতে বসেছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন বক্তারা। চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়াভাবে সক্রিয় হয়ে উঠেছে অপরাধীরা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বাণিজ্যিক এলাকা ও জনবহুল স্থানগুলোকে টার্গেট করে সংঘবদ্ধ চক্রগুলো তাদের অপরাধ কর্মকাণ্ড বিস্তার করেছে। এতে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। নগরীর অলিগলি কিংবা জনবহুল এলাকা সর্বত্রই তৎপর ছিনতাইকারী চক্র। হাঁটতে বের হলে বা রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোন কানে দিয়ে কথা বলতে থাকার মুহূর্তেও ছিনিয়ে নিয়ে যাচ্ছে মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। গণপরিবহনেও প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন যাত্রীরা। যদিও মাঝে মধ্যে জনতার হাতে কিছু ছিনতাইকারী ধরা পড়ছে, তবে অধিকাংশ অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কলেজ থেকে আসার সময় রিক্সাতে উঠতেছিলাম, ওই মুহূর্তে ও নিয়ে ফেলছিল আর কি, তো ও আরেকটা ছেলেকে পাস করে দিছিল। যদি গলায় হাত থেকে ফট করে ওনার হাত দিয়ে নিয়ে যেতেছে, দৌড় দিছে, দৌড়ে বেঁকে। বাস থেকে প্রতিদিন মিনিমাম 10-12টা মোবাইল ছিনতাই হয়। ওই বাসের মধ্যে উঠলেই একজনের হঠাৎ করে কারো কাছ থেকে মোবাইল নিয়ে নিল। ওই সময় ওই আরো 2-4 জন থাকে যারা যেগুলির সাথে থাকে, তারা সহযোগিতা করে। শুধু সাধারণ মানুষ নন, চট্টগ্রামে চলাফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন বিভিন্ন ভিআইপিরাও। তদন্তে উঠে এসেছে ছিনতাইকারীদের নানা কৌশলের তথ্য। পুলিশ জানায়, ছিনতাই করা মোবাইল ফোনের IMEI নাম্বার মুছে ফেলা, কেচিং পরিবর্তন এবং রং বদলের মাধ্যমে নতুন মোবাইল ফোন হিসেবে বিক্রি করা হচ্ছে। খুব দুরূহ ব্যাপার, তবে আমরা যাতে এটা নাগরিকদের বিরক্তির উদ্যোগ না করে এবং এটা যেন সমাজের মাত্রায় আমরা রাখতে পারি, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে যাতে থাকে,
এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটাকে যেন আমরা নির্মূল করতে পারি, সেটা আমাদের প্রয়াস থাকবে। আর এসব ছিনতাইয়ে জড়িত সংঘবদ্ধ একটি চক্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধের পেছনে থাকা সংগঠিত সিন্ডিকেট পুরোপুরি নির্মূল করা এখনও বড় চ্যালেঞ্জ। এনটিভি নিউজ ডেস্ক। এরই সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।